পেশি শক্তি প্রদর্শন এবং আধিপত্যবাদ নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই, খুবই সংক্ষিপ্ত। আমরা পেশি শক্তি বা আধিপত্যবাদ হতে দেখেছি আমাদের দেশে। আধিপত্যবাদ কারা হয়? আধিপত্যবাদ আমরা আমাদের দৃষ্টি দিয়ে যদি দেখি, তাহলে এখন আধিপত্যবাদ হলো এক দেশের শাসককে আরেক দেশের উঠায় নিয়ে চলে যাওয়া, এক দেশের শাসককে সরাসরি হত্যা করা, অথবা এটা হলো ইন্টারন্যাশনালি আধিপত্যবাদ। অথবা আমরা যদি আমাদের দেশের পার্সপেক্টিভে দেখি, তাহলে আধিপত্যবাদ হয় ব্যক্তি। আমরা দেখেছি হাসিনাকে আধিপত্যবাদ, তার যে আধিপত্যের নগ্ন হস্তক্ষেপ পুরো জাতিকে বিষিয়ে তুলেছিল, জাতিকে একদম হত্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা যদি দেখি আধিপত্যবাদ কারো হয়, তাহলে আধিপত্যবাদ হয় সংগঠন। আমরা দেখেছি আওয়ামী লীগকে, এবং এখনো এই মুহূর্তে এসে আমরা বলতে পারি অনেক সংগঠনই আধিপত্যবাদের সেই চরিত্রের দিকে নিজেদেরকে নিয়ে যাওয়ার একটা হীন চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা হলো আধিপত্যবাদ। কাজেই যারা আধিপত্যবাদ হন, যারা পেশি শক্তির প্রয়োগ করেন, তারা নিগৃহীত হন, দেশান্তরিত হন। আমরা যদি বলি 11ই মার্চ 1982 সালে সর্বপ্রথম পেশি শক্তির মাধ্যমে ক্যাম্পাসে ছাত্র আর যাত্রা শুরু হয়েছিল, আর সেটা সেই শিকার হয়েছিল ইসলামী ছাত্র শিবিরের 4 জন জনশক্তি, এবং অসংখ্য অগণিত ছাত্র জনতা সেদিন আহত হয়েছিল। প্রিয় উপস্থিতি, আমরা যদি বলি আধিপত্যবাদের, যেহেতু শর্ট কথা, আধিপত্যবাদের কি কারণে আধিপত্যবাদ হয়, এর 4-5টা কথা আমি খুব শর্ট বলতে চাই। এর ভিতর প্রথম হলো যে আধিপত্যবাদ হয় তখনই, বা পেশি শক্তির প্রয়োগ তখনই হয়, যখন যে সকল ছাত্র সংগঠন বা রাজনৈতিক দলগুলা তারা তাদের আদর্শিক চর্চার জায়গাটাকে সুনির্দিষ্টভাবে গ্রহণ করতে ব্যর্থ হয়। অর্থাৎ যাদের আদর্শ সুনির্দিষ্ট নয়, এবং সুনির্দিষ্ট আদর্শ না থাকার কারণে তারা তাদের আদর্শ মনে করেন ক্ষমতা, তারা আদর্শ মনে করেন পেশি শক্তি প্রয়োগের মাধ্যমে, এক কথায় যদি বলি মাসেল পাওয়ারকে প্রয়োগ করার মাধ্যমে তারা আধিপত্যবাদ এবং পেশি শক্তির যে প্রয়োগ সেটা করে থাকেন। কাজে আমাদের সে ছাত্র রাজনীতিতে আমরা যদি দেখি, তাহলে এটা দেখতে পাই যে আদর্শিক ছাত্র সংগঠন হয়ে গড়ে ওঠা, এই জায়গায় আমাদের চরম একটা ঘাটতি আছে, এবং প্রচুর আমরা দেখি যে গ্যাপ। কাজে এই গ্যাপটা তখনই পূরণ হবে যখন আদর্শকে আমরা গ্রহণ করব। দ্বিতীয় হলো যে ক্ষমতার প্রতিযোগিতা। আমরা এটা দেখতে পাচ্ছি যে ক্ষমতার শুধুমাত্র নির্বাচন হয়ে গেছে 12ই ফেব্রুয়ারিতে। এরপরে অলরেডি বাংলাদেশে শুধু বিরোধী দলীয় এরকম একাধিক ব্যক্তিকে করা হয়েছে, এবং আমরা গতকালকেও দেখেছি একজন ব্যক্তি গিয়েছে যিনি হলেন বিরোধী দল হিসেবে মাঠে ময়দানে ভূমিকা রাখতেছিলেন। ক্যাম্পাসে একই, বিভিন্ন ক্যাম্পাসে আবার আগের মতোই চরিত্র ফিরে আসা হয়েছে, শুধুমাত্র নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য একটা অসম প্রতিযোগিতা তারা করে যাচ্ছে। তৃতীয়ত হলো যে রাজনৈতিক সংস্কৃতির প্রভাব, অর্থাৎ এটা হলো আমি মনে করি বাংলাদেশের ছাত্র রাজনীতির আধিপত্য এবং পেশি শক্তি প্রয়োগের যে কালচার, এটা গড়ে ওঠার মূল জায়গা হলো বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বড়দের রাজনীতি দ্বারা প্রভাবিত হওয়া, যেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে অন্যদের বড়দের, এক কথায় বলি যে জাতীয় রাজনীতি যে সকল দল করে থাকেন, সেই সকল দলের ব্যক্তিদেরকে প্রোটোকল দেয়া, সেই দলের ব্যক্তিদেরকে প্রতিষ্ঠিত করা, সে সকল দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ছাত্র নেতাদেরকে স্পষ্ট মাঠে থাকা, আর এর জন্য বিরোধী যে ছাত্র সংগঠন বা সমমনা ছাত্র সংগঠন বা অন্য ছাত্র সংগঠনের প্রতি নগ্ন হস্তক্ষেপ, পেশি শক্তির প্রয়োগ এবং আধিপত্যে বাস্তবায়নের জন্য বিভিন্ন রকমের কর্মকাণ্ড করে থাকেন। কাজেই আমরা যদি এই যে জাতীয় রাজনীতির যে নগ্ন হস্তক্ষেপ ছাত্র সংগঠনগুলা থেকে যদি আমরা উঠায় নিতে পারি, এই কালচারটা যদি আমরা সবাই বাংলাদেশের রাজনীতিতে যদি আমরা শুরু করতে পারি, তাহলে আমি মনে করি যে এই জায়গায় অবশ্যই পেশি শক্তি এবং আধিপত্যের এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সংগঠনের নেতৃত্ব তৈরির ক্ষেত্রে সংকট, অর্থাৎ সংগঠন যে বিষয়টাকে বেশি ফোকাস করার কথা ছিল, যেমন মেধা, নৈতিকতা এবং সাংগঠনিক প্রজ্ঞা এবং উদার মানসিকতা পোষণ করেন সকল রাজনৈতিক সংগঠনের সাথে নিয়ে চলার মানসিকতা যাদের আছে, এরকম নেতৃত্ব তৈরির ক্ষেত্রে চরম একটি ঘাটতি আমরা দেখতে পাই। যার কারণেই আমরা দেখতে পাচ্ছি যে পেশি শক্তি বা আধিপত্য শক্তির বিস্তার ঘটছে, এবং ছাত্র জনতা এখানে
বঞ্চিত হচ্ছে। সর্বশেষ, শিক্ষার গুণগত মানের অসঙ্গতি, যেখানে এই কথাটা প্রবন্ধে খুব চমৎকারভাবে এসেছে। আমরা এইটা প্রত্যাশা করি, ইসলামী ছাত্র শিবির যখন 5 আগস্টের পরে বিভিন্ন ক্যাম্পাসে তাদের কার্যক্রমকে মিডিয়ায় নিয়ে আসতেছিলেন, তখন আমরা এই বিষয়টাকে দেখেছি যে আমাদেরকে বারবার প্রশ্ন করা হচ্ছিল যে ছাত্র শিবির ছাত্র রাজনীতিতে কী কী সংস্কার নিয়ে আসছে। আমাদের বক্তব্য ছিল এরকম যে ছাত্র শিবির ছাত্র রাজনীতির সংস্কার যতটুকু প্রয়োজন, ছাত্র শিবিরকে যদি ওপেন রাজনীতিতে অ্যাক্সেস দেওয়া হয়, অর্থাৎ হাসিনাদের চরিত্র যদি না আসে, তাহলে ছাত্র শিবিরের রাজনীতি চর্চার ক্ষেত্রে কোনো সংস্কার প্রয়োজন না। ছাত্র শিবির যেদিন যাত্রা শুরু করেছে, সেদিন ছাত্রদেরকে নিয়ে যে ধরনের কর্মসূচি হওয়া উচিত, সেটাকে ধারণ করেই কর্মসূচি সেট করেছে। কাজেই আমরা এটা বলতে পারি যে শিক্ষার এত বেশি অসঙ্গতি যে ক্লাস না করলেও যুগের পর যুগ, যুগের পর যুগ আমরা এরকম দেখেছি দৃশ্য যে এক জগন্নাথ ইউনিভার্সিটির একজন দায়িত্বশীলকে দেখেছি একটা সংগঠনের, যে জগন্নাথ ইউনিভার্সিটি হয় নাই, কলেজ ছিল, তখন থেকে সে দায়িত্ব পালন করার পর্যন্ত এখন পর্যন্ত সে দায়িত্বে আছে। তার মানে বুঝতে হবে কি পরিমাণ অসঙ্গতি আমাদের শিক্ষায় এবং ছাত্র রাজনীতির এই অঙ্গনে আছে। কাজে আমাদের এই জায়গায় যদি আমরা ফোকাস দিতে পারি যে আমাদের শিক্ষার সংস্কার আরও বেশি দরকার, তাহলে অবশ্যই এইটা আমরা বলতে পারবো যে পেশিশক্তি এবং আধিপত্যের অবশ্যই আধিপত্য থেকে আমরা মুক্ত হতে পারবো। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই। ছাত্র রাজনীতির ক্ষেত্রে কি কি ক্ষতির সম্মুখীন হয়, এক কথায় যদি বলি যে ছাত্র রাজনীতির ক্ষেত্রে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাস থেকে তার যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত হয়, তিনি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়। এবং সবচাইতে বড় বঞ্চিত হওয়ার জায়গাটা হলো যে জাতীয় পর্যায়ে বা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যে মেধাবীদেরকে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হয়ে রাজনীতি করার যে সুন্দর পরিবেশ, সেই পরিবেশ না দেওয়ার কারণে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির ব্যাপারে নেগেটিভ মনোভাব পোষণ করে থাকেন, যার কারণে জাতীয় পর্যায়ে যে নতুনত্ব নিয়ে আসা, রাজনীতির পরিবর্তন নিয়ে আসা, মেধাবী নেতৃত্ব তৈরি হওয়া, এই জায়গা থেকে পুরো জাতি, পুরো উম্মা বঞ্চিত হন। যার কারণে আমরা দেখতে পাই যে বাংলাদেশ এখনও সেই পিছিয়ে থাকা 54 বছর 55 বছরে যেমন ছিলাম, আমরা ঠিক সেভাবেই পিছিয়ে যাচ্ছি, শুধুমাত্র রাজনৈতিক অঙ্গনে সৎ, যোগ্য এবং মেধাবী নেতৃত্ব না আসা। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য এক কথায় যদি বলি, আদর্শ ভিত্তিক রাজনীতি চর্চার বিকল্প কোনো কিছু নেই। আদর্শ রাজনৈতিক চর্চা, সহনশীল রাজনৈতিক চর্চা এবং মেধা এবং নেতৃত্বকে বিকাশের জন্য অবশ্যই সততা, দক্ষতা এবং সাংগঠনিক এবং প্রাতিষ্ঠানিক যোগ্যতা যাদের আছে, প্রাতিষ্ঠানিক যোগ্যতা বলতে প্রতিষ্ঠান পরিচালনা যে ধরনের যোগ্যতা, ছাত্র সংগঠন করতে সেই যোগ্যতা অর্জন করবেন, এরকম দক্ষতা, যোগ্যতা এবং চারিত্রিক সৌন্দর্য তাদেরকেই ছাত্র রাজনীতিতে সামনে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এবং সহিংসতা এবং পেশি শক্তির যে ব্যবহার, এটাকে পরিহার করার জন্য ঐক্যবদ্ধ ছাত্র জনতাকে ভূমিকা রাখতে হবে। আমি একটা বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে পারি, মিডিয়ার ভাইরা আছেন, যে বাংলাদেশের রাজনীতিতে কেন বারবার আধিপত্যবাদ, পেশি শক্তি, স্বৈরাচার এবং ফ্যাসিস্টের জন্ম হয়। এর আমি মনে করি অন্যতম কারণ হলো যে বাংলাদেশের জনগণ বা নাগরিকরা রাজনৈতিকভাবে এখনো সচেতন হয়ে গড়ে ওঠেনি, এবং বাংলাদেশের নাগরিকগণ রাজনীতির সুফল এবং কুফলের ব্যাপারে যেমন সচেতনতা দরকার, সেই সচেতনতা থেকে বঞ্চিত, যার কারণে এই ধরনের ঘটনা বারবার ঘটে যাচ্ছে। আমরা যদি পুরো জাতিকে সেই ধরনের সচেতন করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং বৃহত্তর অঙ্গনের রাজনীতিতে অনেক পরিবর্তন আসবে। আমি আপনাদেরকে একদম শেষে যে কথাটা বলতে চাই, যে শিক্ষার্থীদের জন্য শিক্ষা বান্ধব কর্মসূচি গ্রহণ করা উচিত। শিক্ষা সহায়তা, সামাজিক কাজ এবং ক্যাম্পাস উন্নয়ন, মানবিক উদ্যোগ এবং ছাত্র বান্ধব যে কোনো ছাত্র সংগঠনের তাদের কর্মসূচির প্রথম কর্মসূচিটা হবে ছাত্রদেরকে এঙ্গেজ করে ছাত্র বান্ধব কর্মসূচি। যদি আমরা এই ধরনের কর্মসূচি গ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই ছাত্র রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে। সম্মানিত উপস্থিতি, আমি শেষ করতে চাই আজকের এই 11ই মার্চ ঐতিহাসিক শহীদ দিবসের সে সকল শহীদদের স্মরণ করে। শহীদের ভাই আছেন এখানে, আমরা আজকের এই 11ই মার্চের যে ক্যাম্পাস রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা দেখেছি
যে আধিপত্যবাদীরা কিভাবে তাদের শক্তি প্রয়োগ করে একদম নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের, যারা ছাত্র বান্ধব কর্মসূচি নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করেছিলেন, তাদেরকে নির্মমভাবে হত্যার জন্য তারা সেদিন তাদের সমস্ত প্রস্তুতি ছিল এবং সম্মিলিতভাবে সকল ছাত্র সংগঠন সেদিন ইসলামী ছাত্র শিবিরের উপর নির্মম আক্রমণ করেছিল। আমি শুধু এতটুকু বলতে চাই যে সেদিনের সেই সহিংস রাজনীতি আমি মনে করি ছাত্র শিবিরকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য সবচাইতে বেশি ভূমিকা রেখেছে। কারণ সেদিনের সেই 4 জন শহীদ হওয়া মানে হলো আদর্শ, শাহাদাত আদর্শকে আরও বেশি মজবুত করে, তার ভিত্তিটাকে আরও বেশি কঠিন করে। সেদিন যারা ইসলামী ছাত্র শিবিরকে শহীদ করেছিলেন তাদের সেই অপপ্রচেষ্টায় ইসলামী ছাত্র শিবিরকে আরও বেশি সামনের দিকে নিয়ে এসেছে। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে সেদিনের সেই ঘটনা ছিল পরিকল্পিত, সেদিনের সেই যজ্ঞ ছিল সুনির্দিষ্টভাবে পরিকল্পিতভাবে এবং একটি ছাত্র সংগঠনের কর্মসূচিকে বানচাল করার জন্য একটা অপচেষ্টা। তারা সেই দিন যেভাবে হস্তক্ষেপ করেছিল, ইউনিভার্সিটির প্রশাসন এবং পুলিশ বাহিনী সেই দিন দর্শকের ভূমিকা পালন করেছে ঠিকই, কিন্তু ইসলামী ছাত্র শিবির সেই দিন তাদের সেই শাহাদাতের রঞ্জিত হওয়া, লাল হওয়া ক্যাম্পাস সবচাইতে বেশি ইসলামী আন্দোলনের জন্য উর্বর হয়েছে। আমি শুধু এতটুকু বলতে চাই যে এর প্রভাব সংগঠনের বিস্তৃতি ঘটিয়েছে। সেদিনের শাহাদাত ইসলামী ছাত্র শিবিরকে আরও বড় সংগঠনে পরিণত করেছে এবং সেদিনের শাহাদাত একটি আদর্শকে জয়ী হওয়ার জন্য আরও বেশি সম্মুখ সারিতে নিয়ে এসেছে। কাজেই আমরা বলতে চাই, পেশি শক্তি এবং আধিপত্যবাদ দিয়ে কোনো আদর্শকে দমিয়ে রাখা যায় না, বরং আদর্শ সবসময় চিরজীবী থেকে যায়। আমরা আজকের এই সেমিনার থেকে একটি মেসেজ দিতে চাই, আমরা একটি সংস্কার চাই, যে সংস্কার পুরো ছাত্র জনতাকে একীভূত করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্ল্যাটফর্মে নিয়ে আসবে। সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।